जुबान ए मेरी हमनशी मैं जहाँ तू वहाँ ये दिल सुन रहा है तेरे दिल की जुबान। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা আমি গাইলাম, এটা খামোশি সিনেমার গান। সঞ্জয় লীলা বনসালির প্রথম সিনেমার ডিরেক্টর হিসাবে ডেবিউ উনি করেছিলেন এই সিনেমাটা দিয়ে। অবশ্যই আমরা সবাই দেখেছি, আশা করি। আর যারা দেখেননি তারা দেখবেন। বোবা কালা একটা মানুষ, দুজন মানুষ, তারা বোবা কালা, তাদের সন্তান, তাদের হচ্ছে গিয়ে তাদেরই জুবান, তারা সন্তান বোঝে যে মা কি বলছে, বাবা কি বলতে চাইছে, তাদের চোখের ভাষা, তাদের সাইন ল্যাঙ্গুয়েজ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সন্তানরা কিন্তু বুঝে যায়। মা মুখে বলুক, বাবা মুখে বলুক বা না বলুক। এই একই টপিক নিয়ে আরও একটা সিনেমা হয়েছিল, সেটাও ছিলেন ওটাতে একটা দম্পতি, তারাও ছিল বোবা কালা। সেটা হচ্ছে সঞ্জীব কুমার আর জয়া বচ্চন। বিষয়টা খামোশিও যে, মানে কথা বলতে না পারাও যে, যারা পারে না তারাও যে অনেক কথা বলে দেয়, সেটা কিন্তু আমরা জানি। যেমন কিনা বলে না একটা কথা, যে বোবার শত্রু নেই, কারণ বোবা কথা বলতে পারে না। তো যখন বলবেই না কাউকে কোনো কথা, তাহলে আর শত্রু কি করে হবে, তাই না? কিন্তু অবশ্যই আমরা এখন যাদের দেখছি, সেখানে একজন যিনি কথা বলতে পারেন না, তার সত্ত্বেও কিন্তু অনেক কিছু কথা বলে দিচ্ছেন। তিনি কে? তিনি আর কেউই নন, তিনি হচ্ছেন মৌয়ের শাশুড়ি, কল্লোলের মা। আর এই আমাদের যাদের নিয়ে ভিডিও হচ্ছে এখন, মাস্টার আর মাস্টারের যে বউ চুমকি, তাদের নিয়ে, তাদেরও কিন্তু মানে চুমকির শাশুড়ি আর মাস্টারের অবশ্যই মা। তো ঘটনার সূত্রপাত কি নিয়ে? ঘটনার সূত্রপাত হচ্ছে গিয়ে এই যে চুমকি, সেই চুমকি কিছু টাকা শাশুড়ির অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কিন্তু তুলে নিয়ে চলে এসছে, কাকে না জানিয়ে। তার যে আত্মীয় স্বজন সবাই, মানে বিশেষ করে যার কাছে শাশুড়ি মা থাকে, মৌ, কল্লোল, তাদেরকে না জানিয়েই কিন্তু টাকাটা তুলে নিয়ে এসছে। তো সেটা নিয়ে যখন আমরা জানতে পারি কার কাছ থেকে, মৌ, কল্লোল না, মৌ সেই কথাটা আমাদের সবাইকে জানায় যে ওরা শাশুড়ির অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো শাশুড়ির ছিল, বার্ধক্য ভাতা, তারপর হচ্ছে গিয়ে বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এই যে সুযোগ সুবিধাগুলো আমাদের সরকার আমাদেরকে দিচ্ছে, তো সেই সুবিধাগুলোর এগেনস্টে যে টাকাগুলো প্রত্যেক মাসে একটা ভাতা দেওয়া হয়। আমরা জানি সবাই, ভাতা মানেই হচ্ছে গিয়ে যে প্রত্যেক মাসে একটা করে টাকা দেওয়া হবে তোমার অ্যাকাউন্টে। যেহেতু তুমি যে বিধবা, তার মানে তার সেরকমভাবে ইনকাম নেই, বা তার হচ্ছে গিয়ে স্বামী নেই যে আর কি রোজগার করবে, তাই জন্য তাকে একটা ভাতা। আর লক্ষ্মীর ভাণ্ডার আমরা সবাই জানি কী জন্য দেওয়া হয়। বার্ধক্য ভাতা একটা বয়সের পর তার জন্য একটা, তার সুবিধার্থে যে কিছু টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, বিভিন্ন খাতে শুরু করা হয়েছে। তো সেই টাকাগুলো জমা হচ্ছিল এতদিন মৌয়ের শাশুড়ির অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে মৌয়ের যা মানে চুমকি, সে কাউকে না জানিয়েই টাকাটা তুলে নিয়ে গেছে। আর কীভাবে নিয়ে গেছে সেটা আজ আমাদের সবার সামনে পরিষ্কার। তো এই বিষয়টা যখন আমি এটা নিয়ে আগেও ভিডিও করেছি, আমি বলেছি একটাই কথা, চুমকি বলছে যে আমার শাশুড়ির টাকা আমি তুলেছি, আমি কেন তুলব না? মৌয়ের যেমন শাশুড়ি, তেমনি উনি তো আমারও শাশুড়ি। তো আমার যদি শাশুড়ির টাকা আমি তুলেছি, তো অপরাধ কিছু করিনি না, অপরাধ কিছু না, কিন্তু না জানিয়ে নেওয়াটা কিন্তু অবশ্যই সেটাকে চুরির সাথে আমরা তুলনা করেছি। তো সেখানে ও বারবারই বলেছে যে আমার ননদ জানতো, তাদেরকে আমি দিয়েছি। এমনকি শাশুড়ির যে টাকাটা, সেই টাকাটার মধ্যে থেকে কিছু টাকা রয়েছে। আর এই টাকাটা আমি কেন নেব না? কারণ এই টাকাটার মানে এই টাকা যার টাকাগুলো জমেছে, মানে এই ভাতার সংক্রান্ত যে টাকাগুলো জমেছে, সেইগুলো তো আমিই করে দিয়েছি। আমি করেছি দৌড়ঝাঁপ করে, আমি তার জন্য টাকা পয়সা খরচা করে। এই কথাটা সে বলেছে। এই কথাটা যখন বলা হয়েছে, আর তারপর সে কি বলেছে, যে টাকাগুলো আমি নিয়েছি, সেই টাকাগুলো আমি নিজের কুর্তির জন্য বা নিজের সংসারের কাজের জন্য আমি ব্যবহার করব না, ওটা দিয়ে আমি শাশুড়ির জন্যই স্বর্ণ কিনে রাখবো। আর যখন শাশুড়ির দরকার হবে, সেই স্বর্ণটা যাতে বিক্রি করে শাশুড়ির কাজে লাগে, সেটা আমি দেখবো। তো এখন আমি এই স্বর্ণটা কিনে রাখবো, এটা আমার কাছেই থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো বক্তব্য সেক্ষেত্রে তখনও বলেছি যে টাকা ব্যাংকে আছে, সেটাই সবচেয়ে সিকিওর। সোনা আজকে দাম আছে, কাল দাম অনেক কমেও যেতে পারে। আর সোনা যখনই বিক্রি করা হবে, পুরনো সোনা যখন বিক্রি করা হবে, সেখান থেকে একটা পার্সেন্টেজ বাদ দেবে।
দেবেই, সে মেকিং চার্জ হিসাবে হলেও দেবে। যতই যদি হলমার্ক করা সোনাও হয়, সেখান থেকে খাদের অংশ বাদ নাও যায়, তাও সেখান থেকে মেকিং চার্জটা তো বাদ যাবে। তো শুধু শুধু আমি মেকিং চার্জের জন্য একটা ভালো দোকানে একটা সোনার কানের দুল, তার মেকিং চার্জ কিন্তু খুব খারাপ হয় না, তো সেই টাকাটা আমি লস করব কেন, তাই না? তো এখানে সোনা বানিয়ে রেখে কোনো রকমভাবে কোনো লাভই নেই। হ্যাঁ, যারা সোনা মনে করে যে অ্যাজ এ ইনভেস্টমেন্ট রাখবে, সেক্ষেত্রে তারা বার হিসাবে রাখে। এরকম ছোট ছোট বার কিনতে পাওয়া যায়, সোনার 10 গ্রামের বার পাওয়া যায়, 5 গ্রামের বার পাওয়া যায়, যেক্ষেত্রে ওটা তুমি যখন যদি কিনে রাখছো, যখন তুমি বিক্রি করবে, তখন কিন্তু তোমাকে আর কোনো খাদ বা তোমার মেকিং চার্জ বাদ দেওয়া হবে না। তুমি আজকে ধরো কিনছো, এখন ধরো মানছি কথার কথা 10 গ্রাম সোনার দাম আজকে যদি ডেটে হয়তো দেখা গেল 30,000 টাকা, আমি একটা কথায় বলছি 30,000 টাকা। এরপর যদি আমি দেখলাম যে হঠাৎ করে সোনার দামটা বেড়ে 40,000 হয়েছে, তখন তারা কি করে, সঙ্গে সঙ্গে সেটা বিক্রি করে দেয়। বিক্রি করে যেটা 30,000 টাকা গ্রামে কিনেছিল, 10 গ্রামের দাম যেটা 30,000 কিনেছিল, আজ সে বিক্রি করে দিয়ে 40,000 যেই পেয়ে গেল, তার মানে 10,000 টাকাটা তার নেট প্রফিট হয়ে গেল। যারা সোনায় ইনভেস্টমেন্ট করে তারা এরকমভাবে করে যে যখন দেখে একদম কম দাম তখন কিনে রাখে, যেই দামটা হঠাৎ করে বাড়লো বিক্রি করে দেয়, করে যে মাঝখানে টাকাটা আসে সেটা হচ্ছে প্রফিট। আর সেটা সবই তারা করে সোনার অলংকার হিসাবে না, সেক্ষেত্রে বার কেনে। তাহলে ও যে অলংকারটা শুধুমাত্র নিজের ইউজের জন্যই ও অলংকার কেনার ব্যবস্থা করছিল, এটা আমরা সবাই বুঝতে পারছি যে শাশুড়ির টাকা, সেই শাশুড়ির টাকায় ও নিজে গয়না পরে বসে থাকবে। তো যাই হোক, সেটা নিয়ে অনেক কথা বললো। মৌকে প্রথম অবৈধভাবে মৌ এসছে সেটা বললো, সেটা কল্লোল পরিষ্কার জানিয়ে দিল যে যে অবৈধভাবে আসবে সে কখনোই এদেশে এসে, অন্য দেশ থেকে যদি আসে এদেশে এসে সে চিকিৎসা পাবে না, কারণ তার তো কোনো আইডেন্টিটি দেখাতে পারবে না, তাই না? কোনো আইডেন্টিটি যদি না দেখাতে পারে, তাহলে ভর্তির সময় আমরা জানি কিছু না কিছু তো ডকুমেন্টস লাগে। তো সেক্ষেত্রে ও যদি ডকুমেন্টস নাই দেখাতে পারে যে আমি এই দেশ থেকে এসেছি, ভিসা নিয়ে এসেছি, মেডিকেল পারপাস ভিসা নিয়ে এসেছি, সেইটা দেখালে তবেই না তার এখানে চিকিৎসা হবে। তো ও যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছিল, সেটা তো আমরা অনেকদিন আগের থেকেই বুঝতে পেরেছিলাম, সেই জন্য বলেওছিলাম যে মুখ খোলো। তো আজ কল্লোল উত্তরটা দিয়ে দিল যে মৌ যখন এসছিল অবশ্যই বৈধভাবে এসছিল, চিকিৎসা করাতে এসছিল। তারপর সেখান থেকে কল্লোলের সাথে আলাপ হয়, তারপর ব্যাপারটা বেড়ে ওদের মধ্যে সম্পর্ক, ভালোবাসা, তারপর বিয়ে, আমরা সবই জানি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এ বলেছিল বিয়ের সময় নাকি এ অনেক মানে ওর ওই দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল, ও বাড়ি থেকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল, অনেক কষ্ট করে নাকি রান্না করেছিল। মানে অবাক হয়ে যায় শুনলে পরে যে প্রচুর কষ্ট করে রান্না করার কথাটা ও বলছে। তো যদি যা মৌয়ের জন্য করেছে ও, আমি মানছি, আমি কখনোই না মানে কি যেন বলে, যাকে বলে বেইমানি আমি করতে পারি না। যথেষ্ট যদি মৌয়ের জন্য প্রথম দিকে করেওছে, তো মৌও কিন্তু তার প্রতিদান দিয়ে দিয়েছে। আজকেও দাঁড়িয়ে যে কথাগুলো মৌয়ের সম্পর্কে বলছে, আজকে মৌয়ের সম্পর্কে যা বিষ ও উগলাচ্ছে, সেই উগলানোর কিন্তু ব্যবস্থা মৌ নিজেই ওকে নিজের হাতে করে দিয়েছে। কি করে না, ইউটিউবে চ্যানেল খুলে মুখে পরিচিতি করে, আমার যা হিসাবে আমাদের সবার সামনে পরিচিতি করিয়ে দিয়ে ওকে কিন্তু মৌ নিজেই কিন্তু নিজের পায়ে কুড়োলটা মেরেছে। যদি মৌয়ের মনে সত্যি 1% এরকম থাকতো চিন্তাধারা যে আজ আমি একে পরিচয় করে দিচ্ছি, কাল যদি এ আমাকে ছাপিয়ে চলে যায় তখন আমার কি হবে। তো আমি মৌকে একটা জিনিস সবসময় দেখেছি যে ওর মনের মধ্যে হিংসাটা আমি কোনোদিনও দেখিনি। নিজের মতো নিজেকে নিয়ে থাকে, সংসার নিয়ে থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, এটা অপরাধের কিছু নয়, আজকে যেই কাকা তারপর হচ্ছে গিয়ে ঠাম্মি যে ছিলেন, যিনি মারা গেলেন, তাদের জন্য তাদের শেষ দিন অবধি কিন্তু মৌ অ্যাভেলেবেল ছিল। মৌ কিন্তু তাদের জন্য করেছে, এমনকি তারা যখন ঠাকুমা মারা গেছে তখন তো মৌ ভিডিওই দিতে চায়নি, দেয়নি, একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলে দিয়েছিল যে একদম ইচ্ছা করছে না, জানো তো মারা গেছেন তো উনি, কিন্তু ও চাইলে কিন্তু যা হচ্ছে না হচ্ছে সেগুলোকে বেছে খেতে পারতো, সেটাকে কন্টেন্ট করতে পারতো, কিন্তু ওটা ও নিজের চয়েস হিসাবে মেনেছে যে না, এটাকে আমি বেচবো না। আমার এমনও অবস্থা আসেনি যে আমাকে এগুলোকে দেখালে তবে কি আমার হাড়ি চড়বে। সকলের দর্শকদের ভালোবাসায় ও এমন জায়গায় আছে যে যদি মানে 13 দিন 14 দিন 15 দিন বা 1 মাসও যদি ভিডিও বন্ধ রাখে, তাও ও না খেয়ে থাকার মতো অবস্থা ওর হবে না, ঠিক আছে? তো যাই হোক, খাওয়ার থেকেও বড় প্রশ্ন একটা হয়, সেটা হচ্ছে মানুষের আরও অনেক রকমের নিড থাকে। তো আমরা সবাই জানি মৌ নিজের একটা অপূর্ণ জায়গা, যেটার জন্য একটা ট্রিটমেন্ট করছে, যেটা কিনা একটা বিশাল খরচ সাপেক্ষ, আর সেটার জন্যই ওর বেশ কিছু টাকা ওকে জমিয়ে রাখতে হয় নিজের সংসারের থেকে বাঁচিয়ে সেই
চিকিৎসার জন্য ওকে রাখতে হয়। তো ওর যে চিকিৎসা চলছে, আশা করব যে খুব শীঘ্রই ও যেন সেই চিকিৎসায় সফলতা পায়। এটা মন থেকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দিন আগের থেকেই মোর প্রতি সেই আশীর্বাদটা রয়েছে। তো যাই হোক, এবার চলে আসি এই যে চুমকি, এ হচ্ছে মহা ওভার স্মার্ট। আজকে সেদিনকেই ভিডিওর মধ্যে বললো আমার শাশুড়ির জিনিস, আমার শাশুড়ির জিনিসকে আমি আপন করেছি, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। শাশুড়ির টাকাটাকে যেমন আপন করলে তেমনি শাশুড়িকেও আপন করতে, যেমন টাকাটা, এটা আমি আগেও বলেছি আবারও বলবো, যে টাকাটা যেমন তোমার ননদরা বললো যে তোমার কাছে রাখো, নিয়ে যাও, তাহলে তুমিও জোর করে শাশুড়িকেও বলতে যে টাকা নেবো আমি সেই শর্তেই যদি শাশুড়ি আমার সাথে থাকে তাহলে আমি নেবো, নাহলে ওনার টাকা আমি নেবো না। আমার খাওয়া পড়া কোনো কিছুর অভাব নেই। যেমন জিজ্ঞাসা করছিলেন মাস্টার অভাব আছে কি না, আছে তো, অভাব আছে কি নেই সে তো সবাই আমরা বুঝতে পারছি। আজকে এত বড় অসভ্য মেয়ে যে বলছে এই লক্ষ্মীর ভাণ্ডার এইসবগুলো করার জন্য নাকি টাকা লাগে। তো আমি আজকে একটা কথা ভিডিওর মধ্যে বলি। প্রথমত এই যে গানটা গাইলাম, সেটাও গাইলাম মৌয়ের শাশুড়ি যেভাবে ওকে আচ্ছা করে জুতোটা মারলো, কিছু না বলেও ওর আসল মুখোশটা টেনে খুলে দিল, শুধুমাত্র নিজের মানে অ্যাকশন দিয়ে বললো আমার কাছ থেকে জোর করে টিপসই দিয়ে টাকা তুলে নিয়েছে, আমাকে গেছে গিয়ে বলেছে, খাতা দেখিয়েছে, বলেছে টিপসই দাও, আমি দিয়েছি, টাকা তুলেও নিয়ে চলে গেছে। কল্লোল যখন বলছে যাও না ওদের বাড়িতে গিয়ে থাকো না, ওখানে তো তোমার একটা নাতনি আছে, তাদের সাথে থাকো, তাদের সাথে যাও, তখন যে ওনার যে এক্সপ্রেশনটা, এটাতেই আমরা বুঝতে পারছি যে উনি কতটা তিতিবিরক্ত। একবার উনি ওদের বাড়িতে থেকে উনি যে কত আদর যত্ন মানে কত সম্মান সব পেয়েছে, সেটা ওনার মুখ বলে দিচ্ছে যে ভাই মানে উনি তো ছেলে, তো কল্লোল তো ছেলে, তাই জন্য হাতটা শুধু জোর করতে পারেনি, তাছাড়া বারবারই বলেছে যে ওইখানে আমাকে আর পাঠাচ্ছে না, আমি ওখানে যাব না। কেমন লাগলো চুমকি জুতোটা, শাশুড়ির জুতোটা কেমন লাগলো বলো? এই যে শাশুড়ি, আমার শাশুড়ির টাকা, আমার শাশুড়ির টাকা আমি নিয়েছি তো কি হয়েছে? তো আজকে যখন শাশুড়ি মুখের ওপর বলে দিল যে তোমার কাছে তোমার বাড়িতে থাকতে চায় না, কেমন লাগলো? আরে টাকা, আমরা তার টাকাটাই আপন করে জোর করে বলবো যে মানুষটা আমাদেরকে আপন মনে করবে। আজকে তুমি তোমার বরের টাকাটা আপন করে বলতেই পারো, কারণ তোমার বর তোমার কথায় ওঠে আর বসে, সেক্ষেত্রে তুমি বলতেই পারো যে আমার বরের টাকা আমার টাকা, এখানে কারোর অধিকার নেই। কিন্তু যে শাশুড়ি তোমার সাথে থাকতে চায় না, যার টাকা তুমি টিপসই দিয়ে একটা টিপসই দিয়ে তুলে নিয়ে গেছো, সে যখন এরকমভাবে বললো, তোমার লজ্জা করলো না? এখনো তোমার লজ্জা করছে না এটা বলতে যে আমার শাশুড়ির টাকা? আর তুমি কিসের ঋণ শোধ করেছো? কিসের তুমি ঋণ শোধ করেছো? আজকে তুমি, ও বলছে কত বড় মানে বাজে কথা, চিন্তা করে দেখুন। এটা নিয়ে আমি বলবো, বিশেষ করে গীতাদিকে বলবো, গীতাদি প্লিজ তুমি এটার বিরুদ্ধে যদি কিছু পারো তাহলে করো, ও বা খোঁজ নাও, আমাদের এটা জানার দরকার আছে। যদি দরকার পড়ে সেটা নিয়ে মুভ করার দরকার আছে। যে ও যখন বলছে যে এই বার্ধক্য ভাতা, তারপর হচ্ছে গিয়ে এই যা লক্ষ্মীর ভাণ্ডার, এইসব করার জন্য ওনাকে টাকা খরচা হয়েছে। গীতাদি তুমি তো নিশ্চয়ই জানো, তুমি নিজে এই কাজের সাথে যুক্ত, দুয়ারে সরকারের সাথে তুমি যুক্ত, তুমি জানো যে এই সব যে ফেসিলিটিগুলো, এগুলো আমাদের মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এটা আমাদেরকে এমনিতেই ফ্রিতে করা হচ্ছে। আমিও যদিও এগুলো সুযোগ সুবিধা একটাও পাই না, কিন্তু তাও আমি জানি, যারা পায় তারা আমি জানি, তারা যখন গেছে লক্ষ্মীর ভাণ্ডার করতে বা বার্ধক্য ভাতা বা এরকম সবই শুনেছি, কিন্তু এখানে কোনো টাকা লাগে না। তাহলে ওই টাকাটা কাকে দিয়েছে আমাদের কিন্তু জানার দরকার আছে। আমাদের এটা জানার দরকার আছে যে কে বসে রয়েছে যে কিনা টাকার বিনিময়ে এই জিনিসগুলো করছে। তাহলে অবশ্যই সেটা তার নাম যদি দরকার পড়ে, যদি তাহলে আমরা সে ফেসবুকের মাধ্যমে হোক বা যেখানেই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিসটা কিন্তু দৃষ্টিগোচর করব। তুমি নামগুলো বার করে দেখো, আমাদের সব জায়গায়, টুইটারে উনি অ্যাভেলেবেল আছেন, কোথাও যেতে হবে না, টুইটারে অ্যাভেলেবেল আছেন, তারপর গিয়ে ফেসবুকে অ্যাভেলেবেল আছেন, উনি নিজে না করুন, ওনার টিম থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা তাকে দৃষ্টিগোচর করব যে কুচবিহার জেলায় কোনো এক প্রত্যন্ত গ্রামে কোথাও, যেখানে মানুষ বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো সরকার থেকে ফ্রিতে করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সে টাকা নিয়ে এই জিনিসটা করছে। তাহলে এই চুমকি সে প্রমাণ দেবে যে এই যে কথাগুলো বলেছে যে ও টাকা দিয়ে করেছে, এই যে দৌড়ঝাঁপ করে টাকা লেগেছে, ওর টাকা খরচা করতে হয়েছে শাশুড়ির বার্ধক্য ভাতা আর এইগুলোর জন্য, তাহলে ও হয় প্রমাণ দিক কাকে ও টাকা দিয়েছে, আর তারপর সেই ব্যক্তি কি হিসাবে টাকা নিয়েছে সেটা কিন্তু আমরা জানতে চাইবো, সেটা আমরা জানতে চাইবো। আর ওখানকার ওদের যারা আছেন, আমি বলবো যদি কারোর কাছে, আমার কাছে এই ভিডিওটা, মানে আপনাদের কারোর কাছে এই ভিডিওটা আমার যদি পৌঁছায়, তাহলে বলবো আপনারা প্লিজ খোঁজ খবর নিন আর দেখুন বিষয়টা
যে যেখানে ফ্রিতে সার্ভিস, এই জিনিসগুলো ফ্রিতে আমাদের পাওয়ার কথা, ওখানকার মানুষদের পাওয়ার কথা, তার জন্য টাকা নিচ্ছে। এত বড় কথা বলল কি করে? এত বড় কথা বলল কি করে? একে আপনারা ধরুন যে কি করে এই ধরনের মানে ভুলভাল কথাবার্তা ছড়াচ্ছে। ও ওখানে থাকে না, কিন্তু ওর পরিবার ওখানে থাকে। আপনারা তাকে গিয়ে যোগাযোগ করে তাকে বলুন যে আপনার মেয়ে কি করে এই ধরনের কথাবার্তা বলছে, তার উচিত ক্ষমা চাওয়া, আর না হলে প্রমাণ দেওয়া। চুমকি, হয় তুমি ক্ষমা চাইবে, নয় তুমি প্রমাণ দেবে। যদি প্রমাণ দিতে না পারো তাহলে ক্ষমা চাইবে, দিয়ে বলবে যে আমি এই কথাটা বলেছিলাম, এটা ভুল বলেছিলাম, এটা আমি ভুল বলেছিলাম, আমার যা আমার দেওর এদেরকে ছোট করার জন্য আমি ভুল বলেছিলাম, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। আর যদি তুমি তোমার এই অসভ্যতামি না বন্ধ করো, আমি তো খুব ভালো করে দেখতে পাচ্ছি যে এর ফল কিন্তু তোমার বরের চাকরি অবধি টানাটানি হয়ে যাবে। এটুকু তোমাকে বলে রাখছি। আমি আগেও সাবধান করেছি, আমি লাস্টবার সাবধান করছি। কেন বলো তো? কারণ তোমার একটা ছোট মেয়ে আছে, তোমার মেয়ে আছে, তোমার স্বামী একটা সার্ভিস করে, গভর্নমেন্ট সার্ভিস করে, তোমাদের এত ভালো ইনকাম আছে, তার সত্ত্বেও তুমি মৌকে সমানে বেচে এখানে খাচ্ছ, আর তার উপর মৌয়ের ওপর দোষারোপ করছো যে IVF এর জন্য ওর তোমাকে বেচতে হয়েছে। তোমার লজ্জা করে না? তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? তোমাকে বেচবে? যার পরিচিতি, যার অস্তিত্বই আমরা এখানে ইউটিউবে মৌয়ের জন্য চিনি, তার তোমাকে বেচতে হবে? তুমি যখন মৌ কেন মুখ খুলবে না? আজকে টাকা তুলে নিয়ে গিয়েই হঠাৎ করে দেখা যাচ্ছে যে ব্যারাকপুরে বিরিয়ানি খেতে চলে গেছো। তো মনে হবে না যে আজকে যদি পরবর্তীকালে তুমি দোষারোপ করো যে টাকা শাশুড়ি ওখানে, ব্যাংকের বই ওখানে, কই আমি তো টাকা তুলিনি? যদি বলো এটা, তখন মৌ কিভাবে প্রমাণ করবে? আজ তো প্রমাণ করতে পারবে, তুমি প্রমাণ দাও। আর মৌ যে ওর যে বরটা আছে, কি যেন বলে, এই চুমকির যে বর মাস্টার, বাপরে বাপ, মানে কি বলবো, এইরকম স্তৈন্য একটা দুনিয়ায় দেখিনি, দুনিয়ায় এরকম স্তৈন্য দেখিনি যে বউয়ের মানে ভয়ে ওঠে আর বসে, এরকমভাবে বউয়ের সব অসভ্যতামি সহ্য করছে। এটুকু বলার ক্ষমতা নেই যে এগুলো বন্ধ করো। উনি ওনার চাকরি থেকে হাত ধোবে, চাকরি চলে যাবে, দেখে নেও, পরিষ্কার বলছি। আর ওর বউয়ের জন্য, কারণ উনিও একজন সরকারি কর্মচারী, আর যিনি দুয়ারে সরকারে বসে আজকে খাতার মানে লিখে ওর কল্লোলের মায়ের জন্য যিনি বার্ধক্য ভাতা বা এই যে যেটা ভাতা উনি পান সেগুলো করে দিয়েছেন, তিনি যে এগুলো টাকা মানে রীতিমতো বলছে যে ঘুষ নিয়ে টাকা নিয়েছে, মানে এটা ঘুষ নেওয়া। এটা কোনো সরকারি কাজ যেটা ফ্রিতে করে দেওয়ার কথা, সেটার জন্য যদি কেউ টাকা নেয় তাহলে সেটা ঘুষ বা অনৈতিক টাকা নেওয়া হয়েছে। তা সরাসরি একজনকে বলা হচ্ছে, তাহলে এবার বলতে হবে যে সেই ভদ্রলোকেরও উচিত এদেরকে ধরা, যে এত বড় আমার নামে ভুল কথা বললো কি করে? এর কাছে কোনো প্রমাণ আছে যে কি যে নিয়েছে সে টাকার বিনিময়ে এটা করেছে? হয় এ প্রমাণ দেখা, না হলে কিন্তু এর মানে ভীষণ এটার ফল মানে বাজে হওয়া উচিত। হয় প্রমাণ দেখা, নয় ক্ষমা চাক। কারণ একজন সরকারি কর্মচারী, সেও তার বউয়ের কথায় যখন হ্যাঁতে হ্যাঁ করছে যে হ্যাঁ টাকা পয়সা খরচা হয়েছে এইসব ভাতার জন্য, তাহলে তাকেও কিন্তু জবাবদিহি করতে হবে যে ঠিক কোথায় টাকা দিয়েছে, তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। যদি না পারে তাহলে কিন্তু তার এগেনস্টে যদি একটা কেস হয়, যদি তার এগেনস্টে একটা কেস হয়, আর এটা রীতিমতো ভীষণই বাজে একটা মানহানির ব্যাপার হয়ে যাবে। আর এটা কিন্তু ছোটোখাটো কোনো পেটি কেস না। একজন সরকারি কর্মচারীর ওপরে এরকমভাবে অ্যালিগেশন উইদাউট এনি প্রুফ অ্যালিগেশন দিচ্ছে যে সে ঘুষের বিনিময়ে কাজ করেছে। তো সে যদি ঘুরিয়ে এদের বিরুদ্ধে কেস করে, আর বাই এনি চান্স যদি সেটা এগোয়, তাহলে এর কিন্তু চাকরি চলে যাবে। কারণ এও তো সরকারি চাকরি করে, এর কিন্তু চাকরি চলে যাবে। এ বুঝতে পারছে না বউয়ের কথায় নেচে এর কি অবস্থা হবে। তো যাই হোক, এটুকুই বলে দিলাম যে মৌয়ের সাথে যত ও হিংসা করবে তত ও রসাতলে যাবে, রসাতলে যাবে। আমি এটুকু পরিষ্কার বলছি, এই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসা উচিত। এই মহিলা দিনের পর দিন কী করে একজন সরকারি কর্মচারীর ওপরে এভাবে আঙুল তুলছে, এরকমভাবে মিথ্যে অভিযোগ আনছে, তা কিন্তু খতিয়ে দেখা উচিত। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর কল্লোলকে সবসময় বলবো যে ওকে যেভাবে বউয়ের পাশে দাঁড়াতে দেখেছি সত্যি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। অন্যায় না, বউ যেটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই বউয়ের পাশে এসে তবেই আমি দেখেছি কল্লোল মুখ খোলে। এরকমভাবে কিন্তু মুখ খুলতেও এমনি এমনি বসে যায় না, যেমন কিনা ওর ওই কি বলবো ভাই, যে কিনা সারাক্ষণ বউয়ের অন্যায়কে সাপোর্ট করার জন্য বসে যায়। চলুন, টাটা।